আজকে গান্ধী দ্য মহাত্মা এই চ্যাপ্টারের যে অ্যাক্টিভিটিগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই যে অ্যাক্টিভিটি রয়েছে অ্যাক্টিভিটি 1, সেখানে বলছে যে পুট আ টিক মার্ক টু চুজ দ্য রাইট আনসার। অর্থাৎ 4টে প্রশ্ন আছে, সেই 4টে প্রশ্নের 2টো করে উত্তরের অপশান আছে, সঠিক উত্তরে টিক দিতে হবে। প্রথম প্রশ্ন, গান্ধীজি's ড্রেস অ্যাঙ্গার্ড অর সারপ্রাইজড দ্য বয়। গান্ধীজির পোশাক ছেলেটিকে রাগিয়ে দিয়েছিল না অবাক করে দিয়েছিল? তাহলে উত্তরটা হবে কি? অবাক করে দিয়েছিল। তাহলে সারপ্রাইজের উপরে টিক দিতে হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার বি, গান্ধীজি টোল্ড দ্যাট হি ওয়াজ ভেরি পুয়ার অর রিচ। গান্ধীজি বলেছিলেন যে তিনি ভীষণ গরিব না ভীষণ ধনী? তিনি বলেছিলেন তিনি ভীষণ গরিব। তাহলে উত্তরটা হবে পুয়ার। নেক্সট কোয়েশ্চেন, দ্য বয়েজ মাদার মেড ক্লোথস অর শুজ। ছেলেটির মা কি তৈরি করত? জামা কাপড় তৈরি করত না জুতো? উত্তরটা হবে জামা কাপড়, তাহলে ক্লোথস। নেক্সট কোয়েশ্চেন, গান্ধীজিস ফ্যামিলি ওয়াজ ভেরি লার্জ অর স্মল। গান্ধীজির পরিবার খুব বড় ছিল না খুব ছোট ছিল? গান্ধীজি বলেছিলেন যে গান্ধীজির পরিবার খুব বড় ছিল, তাহলে উত্তরটা হবে ভেরি লার্জ। নেক্সট অ্যাক্টিভিটি 2, ফিল ইন দ্য টেবিল উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ এখানে একটা টেবিল দেওয়া রয়েছে, সেখানে ইনফরমেশান নিতে হবে টেক্সট থেকে, এবং সেই টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে এই টেবিলটা ফিল আপ করতে হবে। তো আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার এ যেটা রয়েছে, ভিজিটেড মহাত্মা গান্ধী। অর্থাৎ মহাত্মা গান্ধীর সাথে দেখা করেছিল, হোয়াটে রয়েছে। তাহলে হু যে ঘরটা রয়েছে সেখানে কি লিখতে হবে না মহাত্মা গান্ধীর সাথে কে দেখা করেছিল? তাহলে উত্তরটা হবে আ লিটল বয়, একটি ছোট ছেলে। নেক্সট কোয়েশ্চেন, কুড সিউ ওয়েল। ভালো সেলাই করতে পারতেন। কে ভালো সেলাই করতে পারতেন? না ওই ছেলেটির মা। তাহলে আনসারের জায়গায় হবে দ্য বয়েজ মাদার। নেক্সট কোয়েশ্চেন, হ্যাড 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। কার ছিল 40 কোটি ভাই বোন? কে বলেছিলেন যে তার 40 কোটি ভাই বোন? উত্তরটা হবে গান্ধীজি। অর্থাৎ গান্ধীজি বলেছিলেন যে তার 40 কোটি ভাই বোন। তাহলে উত্তরের জায়গায় গান্ধীজি। নেক্সট অ্যাক্টিভিটি 3, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানেও তাই, আগেরটা টেবিল ফর্মে ছিল, এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে, শূন্য স্থান পূরণ করতে হবে। কিভাবে না টেক্সট থেকে সঠিক ইনফরমেশন নিয়ে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 1-এ রয়েছে গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু। অর্থাৎ গান্ধীজি বিভিন্ন জায়গায় যেতেন কী কাজ করতে? তাহলে আমরা জানি যে গান্ধীজি বিভিন্ন জায়গায় যেতেন ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য ফান্ড কালেক্ট করতে। তাহলে আনসারটা কী হবে? টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। নেক্সট কোয়েশ্চেন, ইন ওড়িশা গান্ধীজি মেট এ। উড়িষ্যায় গান্ধীজির সাথে কার দেখা হয়েছিল? তাহলে উড়িষ্যায় গান্ধীজির সাথে একজন দরিদ্র বৃদ্ধার দেখা হয়েছিল। তাহলে আনসারটা কী হবে? এ পুয়ার ওল্ড ওম্যান। নেক্সট কোয়েশ্চেন, দ্য ওল্ড ওম্যান ওয়েন্ট নিয়ার গান্ধীজি অ্যান্ড। বৃদ্ধা গান্ধীজির কাছে গেলেন এবং তারপর কি করেছিলেন? না আমরা টেক্সট থেকে জানলাম যে তিনি তারপর গান্ধীজির পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন। তাহলে আনসারটা হবে অ্যান্ড টাচড হিজ ফিট। নেক্সট কোয়েশ্চেন, জমনলাল আস্কড গান্ধীজি ফর। জমনলাল গান্ধীজির কাছে কোন জিনিসটা চেয়েছিলেন? জমনলাল গান্ধীজির কাছ থেকে ওই বৃদ্ধা মহিলা যে একটা মুদ্রা দিয়েছিলেন গান্ধীজিকে, সেইটা চেয়েছিলেন। তাহলে আনসার হবে দ্য কয়েন উইচ দ্য ওল্ড ওম্যান গেভ হিম। সেই মুদ্রাটি যেটি বৃদ্ধা গান্ধীজিকে দিয়েছিলেন। নেক্সট অ্যাক্টিভিটি 4, রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস। অর্থাৎ যে প্রশ্নটা ঠিক, যে স্টেটমেন্টটি বা বিবৃতিটি ঠিক, তার পাশে যে বক্স রয়েছে সেখানে টি লিখতে হবে, অর্থাৎ ট্রু এর জন্য টি, আর যেটা ভুল ফলস সেটার জন্য এফ লিখতে হবে। তাহলে প্রথম প্রশ্ন যেটা রয়েছে, গান্ধীজি নেভার ভিজিটেড এনি প্লেস। গান্ধীজি কখনোই কোনো জায়গায় যাননি, এটা ভুল।
কেন না আমরা জানি যে গান্ধীজি বিভিন্ন জায়গায় ঘুরতেন স্বাধীনতা সংগ্রামের জন্য ফান্ড কালেক্ট বা অর্থ সংগ্রহ করতে। তাহলে এটা যেহেতু ফলস সেই জন্য পাশে লেখা হলো এফ। নেক্সট কোয়েশ্চেন, দ্য ওম্যান ফ্রম ওড়িশা ওর আ নিউ শাড়ি। উড়িষ্যায় যে মহিলার সাথে দেখা হয়েছিল গান্ধীজির, তিনি একটি নতুন শাড়ি পরেছিলেন না, তিনি অত্যন্ত পুরনো ছেঁড়া একটি শাড়ি পরেছিলেন। তাহলে এটাও ফলস, সেই জন্য এফ। নেক্সট কোয়েশ্চেন, গান্ধীজি গট আ কয়েন ফ্রম দ্য ওল্ড ওম্যান। গান্ধীজি সেই ভদ্রমহিলার কাছ থেকে একটি মুদ্রা পেয়েছিলেন। হ্যাঁ, এটা ঠিক, ভদ্রমহিলা গান্ধীজিকে এটি মুদ্রা দিয়েছিলেন, তাহলে এটার জন্য হলো আনসার টি। নেক্সট কোয়েশ্চেন, জমনলাল কালেক্টেড দ্য কয়েন ফ্রম গান্ধীজি। জমনলাল গান্ধীজির কাছ থেকে ওই কয়েনটি বা মুদ্রাটি নিয়েছিলেন না, ভুল। কেন না গান্ধীজি বলেছিলেন যে এই কয়েনটি তিনি কাউকে দেবেন না, সেটি তিনি সারা জীবন নিজের কাছে রাখবেন। তাহলে এটা যেহেতু ভুল সেই জন্য আনসারটা হলো এফ। নেক্সট অ্যাক্টিভিটি 5, আনসার দ্য কোয়েশ্চেন্স, অর্থাৎ প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, মেনশন দ্য আইডিয়াস দ্যাট ফিল্ড গান্ধীজিস ওয়ার্ক। গান্ধীজির সমস্ত কাজে কোন কোন চিন্তাভাবনা যুক্ত থাকতো? আনসারটা হচ্ছে থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজিস ওয়ার্ক, অর্থাৎ ভালোবাসা, শান্তি এবং সাম্য, এই তিনটে ধারণা সব সময় গান্ধীজির যে কোনো কাজের মধ্যে কিন্তু থাকতো। নেক্সট কোয়েশ্চেন, হোয়ার ডিড স্বামী বিবেকানন্দ স্পিক অ্যাবাউট ইউনিটি ইন অল রিলিজিয়ান্স। কোথায় স্বামী বিবেকানন্দ সমস্ত ধর্মের মধ্যে ঐক্যের কথা বলেছিলেন? তাহলে আনসারটা কিভাবে লিখতে হবে না, স্বামী বিবেকানন্দ স্পোক অ্যাবাউট ইউনিটি ইন অল রিলিজিয়ান্স অ্যাট শিকাগো, অর্থাৎ স্বামী বিবেকানন্দ সমস্ত ধর্মের মধ্যে একতার কথা বলেছিলেন কোথায় না, অ্যাট শিকাগো, অর্থাৎ শিকাগো শহরে। নেক্সট কোয়েশ্চেন, হু স্টার্টেড দ্য রক্ষাবন্ধন অ্যাজ আ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড, অর্থাৎ সৌভ্রাতৃত্বের উৎসব হিসাবে রাখি বন্ধন উৎসব কে শুরু করেছিলেন? উত্তরটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ আনসারটা যেটা রয়েছে, রবীন্দ্রনাথ টেগোর স্টার্টেড দ্য রক্ষাবন্ধন অ্যাজ আ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড। নেক্সট কোয়েশ্চেন, হাউ ডিড দ্য 3 গ্রেট মেন বিকাম ইমর্টাল। তো এই যে তিনজন বিখ্যাত ব্যক্তিত্ব, অর্থাৎ গান্ধীজি, বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুর, এই তিনজন ব্যক্তিত্ব কিভাবে আমাদের মধ্যে এখনও অমর হয়ে আছেন? তাহলে আনসারটা কি, দ্য 3 গ্রেট মেন বিকেম ইমর্টাল ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্কস। এই তিনজন ব্যক্তিত্ব মহান ব্যক্তি, তাদের চিন্তাভাবনা এবং কাজের মধ্যে দিয়ে আমাদের মধ্যে আজও অমর হয়ে আছেন। অ্যাক্টিভিটি 6, ইনসার্ট সুটেবল পাংচুয়েশন মার্কস ইন দ্য ফলোয়িং প্যাসেজ। এখান থেকে একটু গ্রামার শুরু হচ্ছে। তো এখানে যে বিষয়টা সেটা পাংচুয়েশন মার্কস। পাংচুয়েশন মার্কস বলতে বলা হয় জ্যোতিচিহ্ন বা ওই যে ফুল স্টপ, কমা, কোয়েশ্চেন মার্ক, এক্সক্ল্যামেশন মার্ক, ইনভার্টেড কমা, ডাবল ইনভার্টেড কমা, অর্থাৎ যে জায়গায় যেরকম দরকার আমরা সেই দরকার অনুযায়ী কিছু চিহ্ন বসাই, এটাকে ইংলিশে বলা হয় পাংচুয়েশন মার্কস। তো এখানে যেটা করতে দেওয়া হয়েছে, একটা ছোট্ট প্যাসেজ দেওয়া হয়েছে, সেই প্যাসেজে একটা করে জায়গা আছে ব্র্যাকেটের মধ্যে, অর্থাৎ সেই ব্র্যাকেটের মধ্যে আমাদেরকে সঠিক পাংচুয়েশন মার্ক বসাতে হবে। তো দেখা যাক কী আছে এখানে। বলছে যে ওয়ান ডে আ ম্যান ওয়েন্ট টু দ্য মার্কেট। একদিন এক ব্যক্তি বাজারে গিয়েছিল। দেখো এখানে সেন্টেন্সটা শেষ হয়ে যাচ্ছে। যখন সেন্টেন্স পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে তখন আমরা কী চিহ্ন বসাবো? ফুল স্টপ। তাহলে ব্র্যাকেটের মধ্যে ফুল স্টপ বসালাম। তারপর আছে হি বট এ বক্স, এ ব্যাট, এ বল অ্যান্ড আ পেন ফ্রম দ্য মার্কেট। তো তিনি মার্কেট থেকে কী কী কিনলেন? একটি বাক্স, একটি ব্যাট, একটি বল এবং একটি কলম। তাহলে এই যে যখন আমরা কয়েকটা জিনিস পরপর বলে যাই তখন সেই পরপর বলার সময় আমরা কিছুটা করে থামি। তো যখন আমরা থামছি ওই প্রত্যেকটা জিনিসের পর একটা করে কমা বসাই। তাহলে এ বক্স, কমা, ব্যাট, কমা, এ বল অ্যান্ড আ পেন ফ্রম দ্য মার্কেট, এইভাবে।
হিজ ব্যাগ বিকেম হেভি, তার ব্যাগটা ভারী হয়ে গিয়েছিল, শেষ হয়ে গেল, ফুল স্টপ। ডু ইউ নো হোয়াট হি ডিড দেন, তারপর তিনি কি করলেন, তুমি কি জানো, জিজ্ঞাসা করা হচ্ছে, তাহলে জিজ্ঞাসা করা হচ্ছে মানে কোয়েশ্চেন মার্ক। নেক্সট, হি সেড টু এ হর্স, তিনি একটা ঘোড়াকে বললেন, বললেন এটার পরে একটু থামা হচ্ছে সেজন্য কমা। এবার তিনি কি বললেন, প্লিজ শেয়ার মাই লোড, দয়া করে আমার বোঝাটা একটু তুমি শেয়ার করো, বয়ে দাও। কথাটা শেষ হয়ে যাচ্ছে, ফুল স্টপ। আমি আগেরটা বলিনি, আমি ওটা পরে বলবো। ইট ইজ টু হেভি ফর মি, এটা আমার জন্য অত্যন্ত ভারী, এখানেও বাক্য শেষ হয়ে যাচ্ছে, ফুল স্টপ। এইখানে এই যে প্লিজ শেয়ার মাই লোড, ইট ইজ টু হেভি ফর মি, এই পুরো কথাটা কে বলছে না ওই ব্যক্তি বলছে, তাহলে এই পুরো কথাটাকে আমরা একটা ডাবল ইনভার্টেড কমার মধ্যে রাখবো। তাহলে প্লিজের আগে একটা ডাবল ইনভার্টেড কমা শুরু হচ্ছে, আর ফর মির পর ফুল স্টপ দিয়ে ডাবল ইনভার্টেড কমা শেষ হয়ে যাচ্ছে। এরপর দ্য হর্স রিপ্লাইড, ঘোড়াটা উত্তর দিল একইভাবে, এরপর এটা কমা দেব, দিয়ে এবার ঘোড়াটা কথা বলছে, একইভাবে ডাবল ইনভার্টেড কমা আমরা শুরু করব। কি বলছে, ইট ইজ ইয়োর লোড, এটা তোমার বোঝা, সেন্টেন্স শেষ হয়ে যাচ্ছে, ফুল স্টপ। ডোন্ট আস্ক মি টু শেয়ার ইট, আমাকে এটা বইতে বলবে না, আবারও সেন্টেন্স কমপ্লিট হয়ে যাচ্ছে, ফুল স্টপ, এবং পুরো কথাটা শেষ হয়ে যাচ্ছে, যার জন্য ডাবল ইনভার্টেড কমা শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ ডাবল ইনভার্টেড কমা যদি শুরু হয় তাহলে অবশ্যই সেটাকে শেষ করতে হবে। এটাই হচ্ছে পাংচুয়েশন মার্কস। নেক্সট, অ্যাক্টিভিটি 7, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। শূন্যস্থান পূরণ করতে হবে, তলায় একটা বক্স আছে, তাতে 4টে ওয়ার্ড দেওয়া আছে, তো সেই ওয়ার্ডগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। ওয়ার্ডগুলো কি কি আছে, হু, ওয়েন, হোয়াট, ওয়্যার। প্রথমেই বলে দিই, এই ধরনের ওয়ার্ডকে বলা হয় WH ওয়ার্ডস, ঠিক আছে। আর এই WH ওয়ার্ডসের প্রধান কাজ হচ্ছে এরা আমাদেরকে যে কোনো প্রশ্ন করতে সাহায্য করে। তাহলে প্রথমেই জেনে নেওয়া দরকার এই শব্দগুলোর মানে কি। হু মানে কে, ওয়েন মানে কখন, হোয়াট মানে কি, হোয়ার মানে কোথায়। এইবার চলে আসছি কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 1, ড্যাশ ডু ইউ প্লে উইথ ইউর ফ্রেন্ডস। আমি এটার মানে আগে বলবো না, এর আনসারে কি আছে সেটা আগে দেখি। আনসারে আছে আই প্লে উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন, আমি আমার বন্ধুদের সঙ্গে খেলি বিকেলবেলায়। উত্তরটা হচ্ছে বিকেলবেলায়, তাই তো। তাহলে বিকেলবেলা মানে কি, একটা সময়, সময় যখন উত্তর হিসেবে আসছে তাহলে প্রশ্নটা আমরা অবশ্যই কখন দিয়ে করব। তাহলে কখন ইংরেজি কি, ওয়েন, তাহলে ওই গ্যাপ যেটা আছে ওইখানে আমরা ওয়েন বসাচ্ছি। এইবার মানেটা কি দাঁড়াচ্ছে, হোয়েন ডু ইউ প্লে উইথ ইউর ফ্রেন্ডস, কখন তুমি তোমার বন্ধুদের সাথে খেলো। তাহলে তার উত্তরে কি আসছে না, আমি আমার বন্ধুদের সাথে খেলি বিকেলবেলায়। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2, ড্যাশ ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড। উত্তর হচ্ছে রমেন ইজ মাই বেস্ট ফ্রেন্ড, রমেন হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, সব থেকে ভালো বন্ধু। তাহলে এটা খুবই সোজা। প্রশ্নটা তাহলে কি হবে, কে হয় তোমার বেস্ট ফ্রেন্ড, তাহলে কে ইংরেজি হু, তাহলে গ্যাপের জায়গায় বসছে হু, হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড, কে হয় তোমার বেস্ট ফ্রেন্ড। নেক্সট কোয়েশ্চেন, ড্যাশ উইল ইউ গো ইন দ্য সামার ভ্যাকেশন। আনসারটা হচ্ছে উই শ্যাল গো টু দার্জিলিং ইন দ্য সামার ভ্যাকেশন, আমরা দার্জিলিংয়ে যাব গ্রীষ্মের ছুটিতে। তাহলে উত্তরটা হচ্ছে দার্জিলিং, তাই তো, তার মানে জায়গা, স্থান। তাহলে উত্তরে যখন কোনো স্থান বা জায়গার নাম আসছে তখন প্রশ্নটা অবশ্যই আমরা কোথায় দিয়ে করব, তাই তো। তাহলে কোথায় ইংরেজি হোয়ার, তাহলে আনসারটা হচ্ছে কি হোয়ার উইল ইউ গো ইন দ্য সামার ভ্যাকেশন, গ্রীষ্মের ছুটিতে তোমরা বা তুমি কোথায় যাচ্ছ। নেক্সট কোয়েশ্চেন, ড্যাশ ডিড ইউ হ্যাভ অ্যাজ ইউর টিফিন। আই হ্যাড ব্রেড অ্যাজ মাই টিফিন, আমি টিফিনে পাউরুটি বা রুটি খেয়েছি, ব্রেড। তার মানে একটা জিনিসের বা একটা পদার্থের নাম আসছে, তাই তো, সেটা কি না ব্রেড, বস্তু। তাহলে বস্তু যখন, তাহলে আমরা প্রশ্নটা কিভাবে করব, টিফিনে তুমি কি খেয়েছো, তাই তো। তাহলে কি ইংরেজি কি, হোয়াট, তাহলে আনসারটা কি হচ্ছে হোয়াট ডিড ইউ হ্যাভ অ্যাজ ইউর টিফিন। তাহলে তার আনসার কি হচ্ছে আই হ্যাড ব্রেড অ্যাজ মাই টিফিন। নেক্সট অ্যাক্টিভিটি 8,
সেপারেট দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড ক্লাসিফাই দেম ইন দ্য টেবল গিভেন বিলো। তলায় বেশ কয়েকটা সেন্টেন্স দেওয়া আছে, করতে হবে কি সেই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট এবং প্রেডিকেটটাকে আলাদা করতে হবে এবং তারপর তলায় যে টেবিলটা রয়েছে সেই টেবিলে সাবজেক্টের ঘরে সাবজেক্টগুলোকে লিখতে হবে, প্রেডিকেটের ঘরে প্রেডিকেটগুলোকে লিখতে হবে। তাহলে প্রথমে জানতে হবে সাবজেক্ট কি প্রেডিকেট কি। কোনো সেন্টেন্সে যার সম্বন্ধে মূল বক্তব্য বিষয় প্রকাশ করা হয়, বা এভাবেও বলা যায় কোনো সেন্টেন্সে যে মূল কাজটি করে সেই হচ্ছে সেই সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে সাবজেক্ট যদি আমরা বুঝতে পেরে যাই, বাকি যে অংশটা পড়ে থাকছে সেটা অটোমেটিক্যালি কী হয়ে যাচ্ছে, প্রেডিকেট। তাহলে প্রথম সেন্টেন্স কি আছে, কোয়েশ্চেন নাম্বার 1, দ্য বয় প্লেজ ইন দ্য ফিল্ড, ছেলেটি মাঠে খেলা করে। তাহলে প্লেজ মানে খেলা করে, তাহলে কি বলেছি, যে মূল কাজটি করে। তাহলে এই খেলা করা কাজটি কে করে, দ্য বয়, ছেলেটি। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দ্য বয়। তাহলে বাকি অংশ যেটা পড়ে থাকছে প্লেজ ইন দ্য ফিল্ড, এইটা হয়ে যাচ্ছে প্রেডিকেট। নেক্সট, হি ইজ ভেরি হ্যাপি টুডে, সে আজকে খুব খুশি। তাহলে কার সম্পর্কে এখানে মূল কথাটা বলা হচ্ছে সেন্টেন্সে, সে, হি। তাহলে হিটা হচ্ছে সাবজেক্ট আর ইজ ভেরি হ্যাপি টুডে এইটা হয়ে যাচ্ছে প্রেডিকেট। নেক্সট কোয়েশ্চেন, দ্য গার্ল স্টুড ফার্স্ট দিস ইয়ার, মেয়েটি এবছর ফার্স্ট হয়েছে, প্রথম হয়েছে। তাহলে কে প্রথম হয়েছে, দ্য গার্ল। তাহলে দ্য গার্লটা হচ্ছে সাবজেক্ট, স্টুড ফার্স্ট দিস ইয়ার এটা হয়ে যাচ্ছে প্রেডিকেট। নেক্সট কোয়েশ্চেন, দ্য মুন রিভলভস রাউন্ড দ্য আর্থ, চাঁদ পৃথিবীর চারদিকে ঘোরে। তাহলে ঘোরার যে কাজটা সেটা কে করছে, দ্য মুন। তাহলে দ্য মুনটা হচ্ছে সাবজেক্ট আর বাকি অংশ অর্থাৎ রিভলভস রাউন্ড দ্য আর্থ এইটা হয়ে যাচ্ছে প্রেডিকেট। এরপর একটা টেবিল আছে, একদিকে সাবজেক্ট একদিকে প্রেডিকেট। তো যেভাবে আমি বললাম সাবজেক্টের ঘরে সাবজেক্টগুলো যেমন দ্য বয়, হি, দ্য গার্ল, দ্য মুন প্রত্যেকটা কোয়েশ্চেনের, আর বাকি যে প্রেডিকেট অংশগুলো প্রেডিকেটের ঘরে বসানো হলো। নেক্সট অ্যাক্টিভিটি 9, রাইট এ অর অ্যান বিফোর দ্য ওয়ার্ডস। তলায় বেশ কিছু শব্দ আছে, তার আগে এ অথবা অ্যান বসাতে হবে। এ আর অ্যান দুটোই হচ্ছে এক একটি আর্টিকেল, আরও একটা আর্টিকেল হয় দি। তাহলে আর্টিকেল হচ্ছে মোট 3টে, এ, অ্যান, দি। এখানে দি এর কোনো কাজ নেই, শুধু এ অথবা অ্যান বসাতে হবে। এ মানেও একটি, অ্যান মানেও একটি। তাহলে তফাৎটা কোথায়, তফাৎটা হচ্ছে এ আর অ্যান বসাবার যেটা সাধারণ বা প্রাথমিক নিয়ম সেটা কি না, কোনো ওয়ার্ডের প্রথম অক্ষরটি ফার্স্ট লেটারটি যদি ভাওয়েল হয় তাহলে তার আগে অ্যান, আর যদি কোনো ওয়ার্ড বা শব্দের প্রথম অক্ষর বা ফার্স্ট লেটারটি কনসোন্যান্ট হয় তাহলে তার আগে এ। এইটা হচ্ছে সাধারণ নিয়ম। তাহলে সেই নিয়ম অনুযায়ী অরেঞ্জের প্রথম অক্ষর হচ্ছে ও, ভাওয়েল, তাহলে তার আগে অ্যান। গোটের জিটা কনসোন্যান্ট, তার আগে এ। ম্যানের এমটা কনসোন্যান্ট, তার আগে এ। আইসক্রিমের আই ভাওয়েল, তার আগে অ্যান। এয়ারশিপের এ ভাওয়েল, তার আগে অ্যান। লেকের এল কনসোন্যান্ট, তার আগে এ। আমব্রেলার ইউ ভাওয়েল, তার আগে অ্যান। ক্রিকেটারের সিটা কনসোন্যান্ট, তার আগে এ। তাহলে মানেগুলো কি হলো, অ্যান অরেঞ্জ একটি কমলা লেবু, এ গোট একটি ছাগল, এ ম্যান একটি লোক, অ্যান আইসক্রিম একটি আইসক্রিম, অ্যান এয়ারশিপ একটি এয়ারশিপ, এ লেক একটি হ্রদ, অ্যান আমব্রেলা একটি ছাতা, এ ক্রিকেটার একজন ক্রিকেটার। অর্থাৎ এ বা অ্যান যাই হোক মানে কিন্তু একটি বা এক, ইউজটা আলাদা। নেক্সট অ্যাক্টিভিটি 10, ইউজ দ্য উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস অর ওয়ার্ড ক্লাস্টার্স অ্যান্ড মেক সেন্টেন্সেস। তাহলে এর আগে দুটো আর্টিকেল হলো এ অ্যান, এইখানে যেটা আরেকটা আর্টিকেল আছে দি সেইটা নিয়ে কাজ করতে হবে। তো বলছে কি তলায় কিছু ওয়ার্ড শব্দ বা ওয়ার্ড ক্লাস্টার্স শব্দগুচ্ছ রয়েছে, তার সাথে দি বসাতে হবে, যোগ করতে হবে এবং সেইটা দিয়ে বাক্য গঠন করতে হবে। তাহলে প্রথম যেটা রয়েছে সান, এটা একটা ওয়ার্ড মানে সূর্য। তাহলে সানের সাথে দি যোগ করলে হচ্ছে কি দ্য সান। দ্য সান দিয়ে যদি মেক সেন্টেন্স করতে হয় তাহলে আমি যেটা এখানে লিখেছি, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী
সূর্যের চারদিকে ঘোরে। যেহেতু দ্য সানটা দিয়ে আমরা মেক সেন্টেন্স করেছি সেজন্য দ্য সানটাকে আন্ডারলাইন করেছি। নেক্সট রয়েছে ইন্ডিয়ান ওশান। এটা ওয়ার্ড ক্লাস্টার্স, দুটো ওয়ার্ড আছে সেই জন্য, তাহলে সেখান থেকে হয়ে যাচ্ছে কি একইভাবে দ্য ইন্ডিয়ান ওশান, এবং সেটা দিয়ে মেক সেন্টেন্স হচ্ছে দ্য ইন্ডিয়ান ওশান ইজ দ্য থার্ড লার্জেস্ট ওশান অন আর্থ। ভারত মহাসাগর হচ্ছে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাসাগর। নেক্সট যেটা রয়েছে এল্ডেস্ট সান, জ্যেষ্ঠ পুত্র বা বড় ছেলে, তাহলে দ্য এল্ডেস্ট সান। সেখান থেকে মেক সেন্টেন্স যেটা করেছি সেটা হচ্ছে প্রিন্স রামা ওয়াজ দ্য এল্ডেস্ট সান অব কিং দশরথ, অর্থাৎ রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র ছিলেন প্রিন্স রামা, রাজকুমার রাম। নেক্সট ইন্ডিয়ান ক্রিকেট টিম, দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম। সেন্টেন্সটা যেটা হচ্ছে সেটা হচ্ছে দেয়ার আর মেনি গ্রেট প্লেয়ার্স ইন দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম। ভারতীয় ক্রিকেট টিমে অনেক অসাধারণ প্লেয়ার বা খেলোয়াড় রয়েছেন। নেক্সট অ্যাক্টিভিটি 11, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেলস। এবারে এ অ্যান বা দি আলাদা করে নয়, এবারে হচ্ছে আর্টিকেল, অর্থাৎ তিনটেই দরকার মতো বসবে। তাহলে এখানে একটু জানতে হবে যে এ অ্যান এর সাথে দি এর তফাৎ কী। এ অ্যান হচ্ছে যখন আমরা সাধারণভাবে বা অনির্দিষ্টভাবে কোনো কিছুকে বোঝাই তখন এ অ্যান, আর এ অ্যানের নিয়ম তো আগেই বলে দিয়েছি। আর যখন আমরা নির্দিষ্ট করি বা বিশেষভাবে কোনো জিনিসকে বোঝাতে চাই তখন তার আগে দি বসে। তো এখানে একটা ছোটো প্যাসেজ দেওয়া আছে, ইন্ডিয়া ওন ড্যাশ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফর দ্য সেকেন্ড টাইম ইন 2011। তাহলে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ একটি বিশেষ ঘটনা, তার আগে দি। ইন্ডিয়া 2011-তে দ্বিতীয়বার ক্রিকেট ওয়ার্ল্ড কাপ বা বিশ্বকাপ জিতল। ইট ওয়াজ এ মোমেন্ট অফ গ্রেট ট্রায়াম্ফ, এটি ছিল একটি অসাধারণ বিজয়ের মুহূর্ত, অ্যান্ড অ্যান ইভেন্ট অফ গ্রেট ইন্সপিরেশন টু দ্য ইউথ অব ইন্ডিয়া, এবং ভারতের যুব সমাজের কাছে এটা হচ্ছে একটি অসাধারণ প্রেরণা। দ্য মেম্বার্স অব টিম ইন্ডিয়া ওয়্যার হেইল্ড অ্যাজ ন্যাশনাল হিরোজ, এবং ইন্ডিয়ার যে টিম ক্রিকেট টিম তার যে সদস্য দ্য মেম্বার্স ওই জন্য হলো, তো তাদেরকে একেবারে জাতীয় নায়কের মতো তাদেরকে অভিবাদন জানানো হচ্ছিল। নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি 12, এখানে একটা ছোট্ট রাইটিং রয়েছে, বেশি না, রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট আ গ্রেট ম্যান। কোনো একজন বিখ্যাত ব্যক্তি সম্পর্কে মাত্র 4টি বাক্য লিখতে হবে। তো আমি যে বিখ্যাত ব্যক্তিকে বেছে নিয়েছি আমার ভালো লাগা অনুযায়ী, তিনি হচ্ছেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও বা হেনরি ডিরোজিও। এখানে আমি একটা ওনার ছবি দিয়ে দিলাম, তোমরা দেখতে পাবে, ইনি হচ্ছেন হেনরি ডিরোজিও। তো এবার আমি ফিরে আসছি অ্যাক্টিভিটিতে। 4টে সেন্টেন্স লিখতে হবে। প্রথম সেন্টেন্স আমরা যখন প্যারাগ্রাফ লিখছি, প্রথম যেটা লিখব সেটাকে বলা হচ্ছে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, অর্থাৎ যে বিষয়টা নিয়ে আমরা লিখতে যাচ্ছি তার ভূমিকা, এটাই কিন্তু প্যারাগ্রাফ লেখার নিয়ম। তাহলে সেই হিসাবে প্রথম সেন্টেন্স যেটা আমি লিখলাম, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ওয়াজ এ গ্রেট টিচার অ্যান্ড পোয়েট, অর্থাৎ হেনরি ডিরোজিওর পরিচয়টা আমি প্রথমে দিলাম, তিনি কে ছিলেন, তাহলে তিনি ছিলেন একজন মহান শিক্ষক এবং কবি। সেকেন্ড সেন্টেন্সে আমি লিখেছি তিনি কত সালে বা কত তারিখে জন্মগ্রহণ করেছিলেন। হি ওয়াজ বর্ন অন 18th April 1809, তিনি জন্মগ্রহণ করেছিলেন 1809 খ্রিস্টাব্দের 18ই এপ্রিল। নেক্সট সেন্টেন্স হচ্ছে, এবার তিনি মোটামুটি কী উল্লেখযোগ্য কাজ করেছিলেন, যেহেতু কবি নিশ্চয়ই তিনি কবিতা লিখতেন, সেই জন্যই তাকে মহান কবি বলা হচ্ছে। তো তার কিছু কাজের নাম আমি এখানে উল্লেখ করেছি। তাহলে হার্প অব ইন্ডিয়া, টু ইন্ডিয়া, মাই নেটিভ ল্যান্ড, ফকির অফ জঙ্গিরা আর সাম অফ হিজ গ্রেট অ্যান্ড নোটেবল ওয়ার্কস। তাহলে 3টে কবিতার নাম, আরও অনেক লিখেছেন, এর মাঝে 3টে কবিতার নাম আমি দিয়েছি, হার্প অফ ইন্ডিয়া, টু ইন্ডিয়া, মাই নেটিভ ল্যান্ড এবং ফকির অফ জঙ্গিরা হচ্ছে তার অসাধারণ উল্লেখযোগ্য কাজগুলির মধ্যে একটি অন্যতম। আর শেষ যেটা, সেটা অবশ্যই তিনি কবে মারা গিয়েছিলেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তাহলে দিস গ্রেট ম্যান ব্রেথড হিজ লাস্ট অন 26th December 1831 অ্যাট দ্য এজ অফ 22। তাহলে এই
অসাধারণ মহান ব্যক্তিটি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন 1831 খ্রিস্টাব্দের 26শে ডিসেম্বর। খুব অল্প বয়সে মারা গিয়েছিলেন, মাত্র 22 বছর বয়সে মারা গিয়েছিলেন। If you like the video, please like it, share it, and don't forget to subscribe the channel. Thank you.